আমাদের আজকের গল্প নীল সীমানায়। কলমে জ্যোতিকা সাহা। রমলা, ঘুমুলে নাকি? দু তিনবার ডেকে সাড়া না পেয়ে সমরবাবু কেমন যেন একটু ভয় পেয়ে গেলেন। ঘর থেকে বারান্দায় এসে পায়চারি করতে করতে তার মনে নানা প্রশ্নের আনাগোনা হতে লাগল। চোখের চশমাটা খুলে চোখটা মুছে নিয়ে আবার ঘরে গিয়ে তার স্ত্রীর গায়ে হাত দিয়ে ডাকতেই বেশ ভারী ঘুমের আলস্য নিয়ে রমলা কেমন একটু হু শব্দে সাড়া দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। এবারে সমরবাবু বলতে লাগলেন, হ্যাঁ গো, তোমার শরীর টরীর খারাপ হয়নি তো? কি শুনছো? আজ সকালে প্রেশারের ওষুধ খেয়েছিলে? এবারে যেন রমলার ঘুমের ঘোর একটু হলেও কেটেছে। অমনি হাই তুলে বলল, কি হয়েছে গো? আরে না না, তুমি এ সময় তো এরকমভাবে ঘুমোও না। তাই কি শুনি? ভয় পেয়ে গেছিলে তাই তো? আমি আবার মরে গেলাম নাকি? অমনি সমরবাবু তার হাতটা দিয়ে রমলার মুখ চেপে ধরে কেমন অস্ফুট গলায় বলে উঠলেন, উফ, তোমার মুখে কিছু আটকায় না। সেই তোমার মেয়েবেলার অভ্যেস, একেবারে ঠোঁটকাটা মেয়ে। আরে বাবা, এখন তো সেই বয়স নেই। আমরা কখন যেন এই শরীরটার বয়স বেড়ে গেল বুঝতেই পারলাম না রমা। অফিস থেকে রিটায়ার্ড করেছি, তাও 10 বছর হয়ে গেল। যৌবনে তো নেই, বার্ধক্যে থমকে দাঁড়িয়ে দুটি জীবন। এখান থেকে কখন ছুটি হয় সেই অপেক্ষায় প্রহর গুণে যাওয়া। এবারে রমা তার এলো চুলের খোপা ঠিক করতে করতে বিছানা ছেড়ে উঠে বসল। সমরের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার বলো তো? সমর একটু চুপ করে থেকে রমলার মুখোমুখি হয়ে বলে উঠল, আচ্ছা, আমার কি চিন্তা হয় না বলো? এ বয়সে দুজনে এ বাড়িতে আছি, আর থাকার মধ্যে আছে ওই ভোলা। সেও তো দুদিনের জন্য বাড়ি গেছে। তোমার তো সাধারণত এমন হয় না, তাই ঘাবড়ে গেছি। ছেলে মেয়ে সেও তো কত দূরে। এখন মনে হয় কি জানো, ওই বেশি লেখাপড়া না করালেই ভালো হতো, তাহলে কাছেই থাকতো। তুমি যে কি বলো! আরে বাবা, জানলার পাশে কি লেখাপড়া আছে না চাকরি বাকরি থাকে? ওদের প্রতিষ্ঠিত হওয়াটাই আমাদের আনন্দ। তাছাড়া চিরদিন তো আমরা থাকবো না। ওদের জগৎ ওদের তৈরি করতে দিতে হবে। আচ্ছা বলো, ওরা যখন ফোনে কথা বলে কত খুশি থাকে, তুমি বোঝো না? আমাদের খোঁজ খবর সবসময় নিচ্ছে। এই তো সেদিন ফোনে কথা হচ্ছিল, তুমি চোখের ডাক্তার দেখিয়েছ? চশমা করবে বলতেই পিউ বলে উঠল, বাবা, তুমি দোকানে গিয়ে আমায় ফোন করবে, ওসব আমি দেখে নেব। তুমি শুধু তোমার পছন্দটা করে নেবে। দেখো, দূরেই থাকে, তবে এসব ভাবনা ওদের আছে। শুধু ছেলে মেয়েদের ওপর দোষ চাপিয়ে দেওয়াটা অন্যায় নয় বলো? না না, দোষ নয় রমা। আসলে মাঝে মাঝে কেমন একা লাগে। একটা সময় ছিল যখন একা কত কিছুই করেছি। সেসব ভাবলে মনে হয় এই তো সেদিনের কথা। আচ্ছা রমা, মনে আছে তোমার? কোনটা বলো তো? এবারে সমর উৎফুল্ল হয়ে বলতে শুরু করলো, তোমাকে প্রথম দেখলাম বিয়ে বাড়িতে, সবে অফিসে জয়েন করেছি। পিসিমার মেয়ের বিয়ের গায়ে হলুদের তত্ত্ব দিতে গিয়ে নিজেই যেন হলুদ মেখে এলাম বলে হো হো করে সমর হেসে উঠল। অমনি রমলাও তার হাসির সাথে যোগ দিল। ও যেন তখন সেই যৌবনা নারী। কি তোমার সব মনে আছে? রমলা একটু লাজুক মুখে আদো গলায় উত্তর দিল, থাকবে না? এ তো জীবনের রঙিন দিনের মুহূর্তের ক্ষণ। আরে বাবা, পিসিমার মেয়ে শ্বশুরবাড়ি, তার ওপর একেবারে নতুন কুটুম্বিতা। সেখানে আমার মনে উত্তেজনা চলছে সেই বিয়ে বাড়ি থেকেই। এখনকার মতো তো মোবাইল ছিল না। সে অনেক ভাবনা মনে ঘুরপাক খেতে লাগলো। সন্ধেবেলায় বরযাত্রীর অপেক্ষায় বসে আছি। সবাই যখন বাস থেকে নামছে দূর থেকে আর চোখে দেখছিলাম। বেশ কয়েকজন নামার পর দেখছি রানী গুটি গুটি পায়ে আসছেন। উফ, কি সুন্দর লাগছিল সেদিন তোমাকে। অমনি ঘুরঘুর করতে শুরু করেছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমিও তো আমায় দেখেছিলে সেদিন। মেয়েরা তখন নতুন বরের দরজা আগলে ধরেছে। অমনি তখন সুযোগ বুঝে নিজেই সেসব সামাল দিতে গিয়েই তোমার সাথে একেবারে মুখোমুখি। সেদিন তোমার খুব কাছেই দাঁড়িয়ে তোমার মাথায় ঝুলে থাকা বেলফুলের মালাটা অনবরত যেন আমার কাঁধে এসে ছুঁয়ে যাচ্ছে।
উফ, কি সুন্দর মিষ্টি সুবাসে ভরা বিয়েবাড়ির সেই আনন্দঘন মুহূর্তে তোমার মধ্যে নিজেকে কেমন হারিয়ে ফেলেছিলাম। রমা বললে, হ্যাঁ, তারপর কি করেছিলে মশাই? ও বললে, চলুন ওপরের ঘরে নতুন বউ দেখবেন। জানো, তখন আমিও না কেমন ওদের ফেলে তোমার সাথে সোজা কোণের কাছে হাজির হলাম। পিসিমার মেয়ে নিতা যেন কিছু টের পেয়েছিল, মুচকি হেসেছিল সেদিন। রমা, আসলে মেয়েরা তো মায়ের জাত, তাই তাদের চোখ বোধহয় আয়নার মতো স্বচ্ছ দেখতে পায়। আরে কোন অচেনা মেয়েকে এভাবে ওর কাছে আনবো, এটাও আশ্চর্যের বিষয়। এখনকার ছেলেমেয়েরা কত খোলামেলা, আমাদের সময় এসব ভাবা যায় বলো? ভাবা যায় না ঠিক, কিন্তু তুমি তো ভেবেই থেমে থাকোনি, বরং বেশ সাহসের সাথেই এসে প্রেম নিবেদন করেছিলে। মশাই বলেই রমার সে কি হাসি। তাছাড়া আর উপায় কি ডার্লিং, ওটা বয়সের ধর্ম। তখন তো স্বর্ণের স্বপনে একমাত্র তুমি। তবে হ্যাঁ, এ কথা কাকে বলা যায় তা ভেবে পাচ্ছিলাম না। তবে আমার কাছের বন্ধু দীপককেই ভরসা করে বলেই ফেললাম। দীপক আমাকে তখন সাহস জুগিয়ে উৎসাহ দিতেই ছোট কাগজে 2 কলম লিখে সোজা বৌভাতের দিন তোমার হাতে দিয়েছিলাম। রমা, মনে আছে তোমার? তুমি ভয় কেমন এদিক ওদিক দেখছিলে। কি যে বলো, তুমি বাড়ির বড় মানুষজন অনুষ্ঠান বাড়িতে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে কোনে পক্ষের বাড়ির অজানা এক মানুষ, তাও যুবক পুরুষ মানুষের সাথে দূরে আলাদা করে কথা বলছি, এটা কি কম কথা? ও তুমি যাই বলো, বাড়ি গিয়ে ভয়ে ভয়ে ছিলাম। তারপর সে রাতে আমারও ঘুম আসেনি। কতটুকুই বা কথা হয়েছিল, আর সেই চিরকুটে লেখা ওই 4 লাইন মাত্র, অথচ তাকে বুকে করে ভালোবাসার মোহনায় কেমন ভেসে বেড়াতে লাগলাম। এখন যখন আয়নার সামনে দাঁড়াই, এত বছর পর যেন সেই আমাকে কেমন অচেনা মনে হয় গো। সমর বললে, সে আবার কি কথা, বয়স হয়েছে, কত বদলে গেছি বলো। ধুস, আরে মানুষের শরীরের বয়স হয়, মনের কি বয়স হয় রমা? মনটাই আসল, বুঝলে? সেখানে বয়স একটা সংখ্যা মাত্র। না হয় বলতে পারো এখন তুমি সেই আগের মতো দৌড়ে চলাফেরা করতে পারো না, ওই হাঁটুর সমস্যা। তাতে কি আমার শরীরেও সুগার প্রেশার আছে? ওসব নিয়ে ভেবে লাভ নেই। যা আছে শরীরেই থাক, মনে বাসা বাঁধতে দিও না। আমি সবই বুঝি, এই সংসারে তোমাকে খুব আরাম আয়েসে রাখতে পারিনি, তবে উজাড় করে ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখতে চেষ্টা করেছি রমা। প্রথম সংসারে বাবা মা দিদি সকলকে নিয়ে তুমি আনন্দেই থেকেছ, নিজেকে সংসারের জন্য বিলিয়ে দিয়েছ, তা কি আমায় বলে দিতে হবে বলো? তোমাকে কোনো দিন ইচ্ছে হলেও একটা দামি সিল্কের শাড়ি দিতে পারিনি। আবার কোনো সময় যদি আমার পছন্দ হয়েছে নেব বলে, অমনি তুমি বলেছ ঘরে দিদি মা আছে, ওনাদের বাদ দিয়ে কি করে পরব? ওই টাকায় সমান ভাগ করে 3 জনের জন্য কিনে আনবে। এমনকি বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়া সেই পুরী, বাবা মা দিদি আর আমরা 2 জন। পুরুষ মানুষ হিসেবে এগুলো আমার অপদার্থতাই মনে করি, বুঝলে? চাকরি নিয়ে বাইরে যাইনি তো বাবা মায়ের কথা ভেবে। বাবাও তখন অসুস্থ হয়ে পড়েছিল, কিছু করার ছিল না। কিন্তু তোমাকে দেখে লোভ সামলাতে না পেরে প্রেমের সামান্য হাবুডুবু খেতে খেতেই বিয়ে করার স্বাদ হয়েছিল। তাই অগত্যা লজ্জার মাথা খেয়ে দিদির বিয়ের আগেই বাড়িতে পিসিমাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাকা করে ফেলেছিলাম। ওভাবে বলো না, আজ ওনারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তবে আমাদের 2 হাত তুলে আশীর্বাদ করে গেছেন বলেই আজ আমরা এ জায়গায় পৌঁছাতে পেরেছি গো। ভগবানের অশেষ কৃপা ছিল বলেই আমাদের সমু লেখাপড়া শিখে আজ অত বড় পজিশনে বসে আছে। কত বড় কোম্পানি ডিরেক্টর, পিউ তো আজ ব্যাংকে চাকরি করছে। একসাথে সকলকে নিয়েই তো পরিবার। ওরা 2 ভাই বোন নিয়ম করে আমাদের ফোন করে সবসময় খবরাখবর নিচ্ছে। কত রকম জিনিসপত্র তো অনলাইনে এসেই চলেছে। আমাদের বৌমা রিমিও, সেও বড় ভালো মেয়ে, একটা কিছু কিনলেই অমনি আমার জন্য কিনে পাঠাবে। এবারে মেয়েটাকে ভালো দেখে পাত্রস্থ করতে পারলেই নিশ্চিন্ত। আচ্ছা তুমি বলো দেখি, ওর বিবাহবার্ষিকীতে 1 জোড়া হীরের দুল কিনে দিয়েছে সমু, অমনি আমাদের বিবাহবার্ষিকীতে 1 জোড়া হীরের দুল কিনে সোজা হাজির। আচ্ছা তুমি বলো,
এসব কি এখন আমায় মানায়? হ্যাঁ, ওরা ছেলে মানুষ, এ বয়সে তো শখ আহ্লাদ করবে নাকি? শোনো রমা, এই বয়সটা একদিন তোমারও ছিল, কিন্তু দুঃখের বিষয় তখন আমার ইচ্ছে হলেও উপায় ছিল না। এটা আমার কাছে বিষম যন্ত্রণাদায়ক। আমার সব বন্ধুরা প্রায় সবাই প্রতিষ্ঠিত হয়ে বাইরে চলে গেল। তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি, তাই নিজেকে কেমন গুটিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, দীপকের কথা বলবার নয়। ছোট থেকেই বড় ঘরে মানুষ হয়েছে, অথচ কত সাধারণ ছিল। ওদের বাড়িতে আমার জায়গা ছিল আলাদা। মাসিমা ভীষণ ভালোবাসতেন, সাথে ওর বাবাও। দীপকটা বরাবর আমোদে মানুষ, আর কোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। বলতে পারো ওর সাহস আর ভরসাই আমাকে ছাদনাতলায় নিয়ে গেছিল। সব সময় পাশে ছিল ছেলেটা। দীপকের বিয়েতে যখন কেনাকাটা চলছে, তখন মাসিমা তোমার জন্য একটা দামি শাড়ি দিয়েছিলেন। আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসে মায়ের হাত ধরে বলেছিলেন, দিদি, ছেলের বিয়েতে আমার বৌমাকে এটা উপহার দিলাম, এটা নিতেই হবে। সাধারণ মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের, কিন্তু বাবা ছিলেন নির্ভেজাল সৎ মানুষ, আর মাও ছিল সাদাসিধে। দীপক আমার খুব কাছের বন্ধু ছিল। রমা বলল, আচ্ছা, কতদিন ঠাকুরপোর সাথে যোগাযোগ নেই? তুমিও তোর খোঁজ খবর নিতে পারো নাকি? আরে, সে চেষ্টা আবার করিনি রমা। দিল্লিতে চলে যাবার পর তো যোগাযোগ ভালোই ছিল, কিন্তু ওই যে ওর বউয়ের যখন ক্যান্সার ধরা পড়ল, সেই থেকে ছেলেটা কেমন মুষড়ে পড়ল। তারপর কত চিকিৎসা চলেছে, কিন্তু সব শেষে মানুষটাই পৃথিবী ছেড়ে চলে গেল। সেই থেকে দীপক কেমন হয়ে গেছে, কারোর সাথে ভালো করে কথা বলে না, আর দেখাও করে না। ওই বাড়িতে নিজের মনেই থাকে। একটা ছেলে, সেও তো বাইরে থাকতো, এখন এখানে কিনা তাও জানি না। রমা বলল, দেখো, তুমি তো ওর খুব কাছের বন্ধু, তাই আমার মনে হয় এখন ওর তোমাকে ভীষণ প্রয়োজন। না না, তুমি ওর কাকার ছেলের থেকে ফোন নাম্বার জোগাড় করে নিয়ে এসো। আমি ঠাকুরপোর সাথে কথা বলবো, দরকার হলে আমরা ওর কাছে যাব। একটা মানুষ এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে, আরে আমরা চুপ করে বসে থাকবো? তুমি কালকেই যাবে ওর কাকার বাড়ি, কেমন? চলো, কথায় কথায় চা খাবার সময় পেরিয়ে গেল। আজ এবেলা রুনু আসবে না, আমি চা করে নিয়ে আসছি। তুমি এখানে চুপটি করে বসো দেখি। তুমি তো ঘি দিয়ে চিড়ে ভাজা ভালোবাসো, ওই একটু করে আনছি। আরে, তুমি আবার এসব করতে যাবে কেন? ও শুধু চা বিস্কুট হলেই হবে। না, হবে না। কখন থেকে কথা বলে পেট খালি হয়ে গেল, সে খেয়াল আছে? এই রান্নাঘরে যাব, আর নিমেষেই করে নিয়ে আসছি। চা খেতে খেতে সমরবাবু বলল, শোনো, কাল তো যাব, কিন্তু। আবার কিন্তু কিসের? না মানে, আমাদের দুজনের সম্পর্কটা ওরা ভালো করেই জানে। সেখানে এত বছর পর ওর খোঁজ নিতে ফোন নাম্বার চাইতে যাচ্ছি, তাই কেমন মনে হচ্ছে বুঝলে। ভাবছি এ কথাটা কিভাবে বলবো। তুমি না, সত্যি। আরে বাবা, তোমার সাথে তো ঝগড়া হয়নি, মাঝখানে এতগুলো বছর যে কি হয়ে গেল। তুমিও তো অনেক খোঁজ করেছিলে, মন খারাপ করেছো, নিজের মনে কষ্ট পেয়েছো, সব তো আমি দেখেছি নাকি। আমার বড় ভয় হয় গো, আগের মতো সব ঠিক হবে তো? সব ভুল আমারই, বুঝলে। তুমি এসব ভেবে এখন মন খারাপ করো না। দেখো, আমার মন বলছে এসবই উপরওয়ালার ইচ্ছে, সব ঠিক হবে। আচ্ছা, আমি ঠাকুর ঘর থেকে আসছি। সমরবাবু যেন একটু চুপ হয়ে কি ভাবছেন। সে সময় এমন একটা দিনও যায়নি যেদিন দীপকের সাথে সারাদিনে দেখা বা কথা হয়নি। সব কিছুতেই দুজনে একসাথে, সে পড়াশোনা হোক বা অন্য কাজ। বিয়ের পর পুরী যাবার সব ব্যবস্থা ওই করে দিয়েছিল। তখন কেমন বলেছিল, ওরে, বিয়ে আর হানিমুন জীবনে একবারই আসে ব্রাদার, তোরা যাচ্ছিস, আমি সব ব্যবস্থা করব। বললাম, দীপক, তুই তো সব জানিস, এখন এসব খরচ করব কি করে? সেদিন ও আমার হাতটা ধরে বলেছিল, আমার ওপর এইটুকু ভরসা রাখতে পারছিস না? জানবি সবসময় তোর ওই বন্ধু পাশে থাকবে, চিরদিন তোর এই অবস্থা থাকবে, তুই তো আরও বড় পোস্টে যাবি। ঠিক আছে, তোর সময় ফিরলে আমি তোর থেকে আমার খুশি মতো জিনিস চেয়ে নেব, তবু তোরা যাবি। মাকে পুরীর কথা বলতেই অমনি বলল, বাবু, অনেক দিনের ইচ্ছে জগন্নাথ দর্শন করব। এবার বোধ হয় তার ইচ্ছে হয়েছে বৌমার কল্যাণেই জগন্নাথ দর্শন করব। কবে আছি বলতে কবে চলে যাব। ও বৌমা,
আমাদের বড় পয়মন্ত। মায়ের কথাগুলো এসে তীরের মতো বুকে বিঁধল। দীপককে সব বলতেই ও কিছু না ভেবেই বলল, এ আর এমন কি, আমি এখনই সব করে দিচ্ছি। হাসতে হাসতে বলল, ওরে দুজনে হাত ধরে সমুদ্রের ধারে হেঁটে বেড়াবি। সমরবাবুর চোখের সামনে সেসব দিনের ছবি চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পুরুষ মানুষ হলে কি হবে, দু চোখের কোণ ছলছল করে উঠছে। এর মধ্যে রমলা এসে তাকে ওভাবে বসে থাকতে দেখে কাছে এগিয়ে বলে, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? অমনি রমার হাতটা চেপে ধরে কাপা গলায় বলে, এ আমার জীবনের বড় ভুল রমা। রমা দেখল তার স্বামীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর শরীরটাও কেমন যেন কাঁপছে। এই তো কাঁদো, তুমি আরও কাঁদো, তবে যদি ব্যথা হালকা হয়, বলে সেও মুখে আঁচলটা চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ঠাকুরকে ডেকে বলছে, তোমার যখন এতদিন পর ইচ্ছে হয়েছে সব সম্পর্ক আগের মতো হবে, তবে যেন তাই হয়। সে রাতে সমরবাবু ও রমলা ভালো করে ঘুমোতে পারেনি। সকাল হতেই সমরবাবু দীপকের কাকার বাড়ি গেল। ওদের বাড়িটা একটু ভেতরে, ওখানে বহুদিন আগে দীপকের সাথেই গেছে। আগের বাড়ি আর নেই, তা নতুন করে গড়ে উঠেছে। সমরের চিনতে একটু অসুবিধা হচ্ছিল। অমনি একজন এসে বলল, কাকু কাউকে খুঁজছেন? হ্যাঁ, এখানে অবনী চৌধুরীর বাড়িটা। ও, আপনি বোধহয় অনেক দিন এদিকে আসেননি। এটাই আমাদের বাড়ি। আগের বাড়ি পুরো ভেঙে নতুন করেছে বাবা। বাবা মানে তুমি অভিকের ছেলে? হ্যাঁ কাকু। ওপরের বারান্দায় দাঁড়িয়ে একজন বলছে, কার সাথে কথা কইছি শিরু? সমর ওপরে তাকিয়ে দেখল দীপকের ছোট কাকিমা হিরু, অভিকের ছেলে। তো তার পরিচয় পেয়ে তাকে খুব আদর করে বাড়িতে নিয়ে গেল। নিচের থেকে আনন্দে জোরে চিৎকার করে বলছে, ও ঠাকুমা, ঝুলন পিসি, দেখো বড় জেঠুর বন্ধু এসেছে গো। সমর সব যেন বুঝতে পারল। তার মানে ওরা সব গল্পই করেছে। আমার সাথে দীপকের সম্পর্ক নিয়ে কথা হয় নিশ্চয়ই। হিরুর ঠাকুমা সিঁড়ির কাছে এগিয়ে এসে, ও মা, সমর কোথায় ছিলে বাবা এতদিন? তারপর কত প্রশ্ন। সমর কোনটা ছেড়ে কি বলবে ভেবে পাচ্ছে না। কাকিমাকে প্রণাম করতেই বলল, আমার বড় সৌভাগ্য রে বাপ, এই 84 বছর বয়সে তোকে দেখব। দীপকের কাকার মেয়ে ঝুলন এসেছে 2 দিন হলো। ওরে, কাল সন্ধেবেলা লুডো খেলতে বসে তোমাদের কথা। শীতে আমাদের বাড়িতে পিকনিক, লুডো খেলা, সে কি মজাই না ছিল। সিনেমার টিকিট কেটে আনতে দীপক আর তুমি। আমি আর দীপকের মা কত সিনেমা দেখেছি, সেদিন ভোলবার বাবা। ও ঝুলন, দেখবি আয় কে এসেছে। ঝুলন অমনি ছুটে এসে দেখে সমরদা। সমরদা, তুমি? এতদিন পর মান ভাঙল বুঝি? কই এসো, এ ঘরে বসবে চলো। ও হ্যাঁ, আজ কিন্তু এখানে খেয়ে যেতে হবে, নইলে ছাড়ছি না। হিরুটা এক্কেবারে দীপকের মতোই হয়েছে, ঝুলন সেই রকম আছে। ঝুলনকে দেখিয়ে তার মা বললে, দেখো সমরকে বলবে ওর এত বড় ছেলে, তাও এবার তার বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে। সেই ওরকমই আছে, তবে এরকম ছেলে মানুষ মন থাকাই ভালো, সংসারে দুঃখ হয় না বুঝলে। অভিক কাজে একটু বাইরে গেছে, এসে পড়বে এক্ষুনি। ঝুলন প্লেটে করে নাড়ু নিয়ে হাজির। আচ্ছা, তোমার সুগার আছে কি সমরদা? হাসতে হাসতে বলে, ওরে এসব এখন শরীরের গয়না বুঝলি, ছেলেরাও যে আজকাল খুব সাজগোজ করছে। তবে ও যতই ওসব থাকুক, নাড়ু সব খাবো। একদম যা বলেছ সমরদা। সকলেই হেসে উঠল। সুমি কোথায় গেল? ও স্নান করতে গেছে মা। কিছুক্ষণ পর সুমি এসে প্রণাম করে বলল, এতদিন পরে বুঝি মনে পড়ল দাদা? ভুল করেও কি এ পথে আসা যায় না? আচ্ছা সমরদা, দীপুদার সাথে তোমার কি হয়েছিল? সমর যেন একটু থেমে বলল, ওর সাথে আমার কিছু হতে পারে বলতো? জীবনে আমি ভুল করলেও ও ভুল করবে না ঝুলন। তবে দীপুদার এ অবস্থায় ইতস্তত হয়ে বলল, কি কি হয়েছে আমায় বল। আমি তো দগ্ধে মরছি ওর খোঁজ করতেই এখানে আসা। তোর বৌদিও খুব কষ্ট পাচ্ছে, তাই তো ছুটে আসা রে। ভারাক্রান্ত গলায় বলতে লাগলো। কোথায় আছে, কেমন আছে দীপু? আমায় সব বল ঝুলন, কিচ্ছুটি লুকোস না। হ্যাঁ গো সমরদা, আমিও এটাই ভাবছিলাম যে বাড়ি গিয়ে এবারে তোমার সাথে কথা বলবো। এই তো 2 দিন হলো এসেছি। দেখো মনের কি টান সমরদা।
দীপুদা এখন কলকাতায় আছে, মুম্বাইতে ব্যবসা ছেলে দেখছে। দিল্লির বাড়ি বিক্রি করে দিতেই কলকাতায় আসার সিদ্ধান্ত নেওয়া হলো। রূপ, দীপকের ছেলে, কলকাতায় একটা অফিস করেছে, শুধু বাবার কথা ভেবে। ওই বাবা কাজের মধ্যে থাকলে ভালো থাকবে। কলকাতায় আসাটা আমি আর স্বামী ব্যবস্থা করেছি। রূপ বাইরে থাকলে মুম্বাইতে দাদা একা হয়ে যাচ্ছে, বাড়ির কাজের লোক ছাড়া তো কেউ নেই। রূপও এক কথায় রাজি হয়ে গেল। বৌমণির এতদিনের কষ্ট দাদা সহ্য করতে পারছিল না, মৃত্যুর পর আরও ভেঙে পড়েছিল। আমি যাওয়া আসা করতাম, কিন্তু হঠাৎ দাদা দিনকে দিন কেমন হয়ে পড়ছিল, কথা বন্ধ হয়ে গেল, ফ্যালফ্যাল করে চেয়ে থাকতো। ভর্তি করা হলো, অনেক চিকিৎসা হলো, কিন্তু একটু ঠিক হলো কি, বাড়ি এসে আবার ওরকম। শুধু আমি গেলে যেন একটু খুশি হতো, চলে আসলে কেমন চোখ দিয়ে জল পড়তো। রূপ ফোন করে বলতেই আমার স্বামী দিল্লিতে আমাকে রেখে আসে। এরপর ওখানে থেকে একটু সুস্থ হলে কলকাতায় আমার এখানে নিয়ে আসি। তারপর সবাই পরামর্শ করে এখানেই আমার পাশেই ফ্ল্যাট নেওয়া হয়। এখানে রেখেই দাদাকে আপাতত সুস্থ করে তুলতে পেরেছি। রূপ আসা যাওয়া করে। আচ্ছা, আগের ফোন নাম্বারটা? আসলে বৌমণি মারা যাবার পর ওটা কি করে হারিয়ে গেছে, তাই ফোন নাম্বারও বদলেছে। দাদা তো জানো বড় অভিমানী, বুক ফাটবে তো মুখে কিছু বলবে না। দাদার সাথে যখন গল্প করতাম ও খুব ভালো থাকতো। দাদা যেন কোথাও তোমাকে মিস করতো। জানি না এখনো তোমার কথা বলতে ও কেমন ঘুম হয়ে যায়, তখনও যেন একা থাকতে চায়, কীভাবে কে জানে। আমি এখানে আসার আগেই তোমার কথা তুলতেই কোনো কথা না বলে সোজা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কয়েকদিন থেকে আবার চুপ হয়ে গেছে। খুব ভালো হয়েছে তুমি এসেছো। তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, তবে এটুকু বুঝতে পারি ওর তোমার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। তুমি একবার চলো আমার সাথে, আমার মনে হয় তোমাকে কাছে পেলে ওর যন্ত্রণাটা হালকা হবে। সমর বলল, যাব না মানে এক্ষুনি এই মুহূর্তে যেতে রাজি, কান্না ভেজা গলায় বলে উঠল। এবার ঝুলানো কাঁদতে কাঁদতে বলল, দাদাকে আবার ওই অবস্থায় আমি দেখতে পারবো না গো। কি হয়ে গেছিল, কত সুন্দর চেহারাটা। দিনের পর দিন নার্সিংহোমের বেডে জেগে কাটিয়েছে, ঘুম ছিল না, খাওয়া ছিল না সমরদা। ভগবান ওকে যেমন বড় মন দিয়েছে তেমন অর্থও দিয়েছে, কিন্তু সংসারের সুখ ছেলেটার কপালে নেই। জেঠু চলে যাওয়ার পর আমাদের পরিবারকে ওই এক করে রেখেছে। সব সময় বলতো, জানিস একসাথে থাকার আনন্দটাই আলাদা। আমরা কাজের সূত্রে সবাই হয়তো দূরে থাকি, কিন্তু সকলের মনের খুব কাছেই থাকি। কারো বাড়িতে অনুষ্ঠান হলে সবাইকে এক করার মূলে দীপুদা। ও বললে কেউ না করতে পারে না। বুকের মধ্যে হাজার খুশি নিয়ে বাড়ি ফিরে রমাকে সব বলতেই সে দুহাত তুলে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে লাগলো, ঠাকুর তুমি সব, একমাত্র তোমার কৃপা হলে পাথরও কথা বলে। তারপর ঝুলনের সাথে সমরবাবু দীপকের বাড়িতে যায়। ঝুলন বাড়ি ফিরে যারা তার দাদাকে দেখাশোনা বেলার কাছে সব খোঁজ নিয়ে নিল। ইদানিং সে ভীষণ মুডি, এই ভালো তো এই কেমন হতাশ হয়ে যায়। দীপুদাকে দেখে তার বেশ ভালোই লাগলো, তাই সেও খুশি হয়ে বলল, জানো তোমার জন্য একটা উপহার এনেছি। দীপকও যেন ওকে খুশি দেখে খুব উৎসুক হয়ে বলে ওঠে, কোথায় আমায় দেখা। ঝুলন দাদাকে জড়িয়ে ধরে বলে, তুমি রাগ করবে না তো? আরে কি বলতো, আগে প্রমিস করো। হ্যাঁ প্রমিস। তোকে কোনো দিন কথা দিয়ে কথার খেলাপ করেছি? হ্যাঁ। তুমি এখানে বসো, আমি আসছি বলে পাশের ঘর থেকে সমর তাকে হাত ধরে সোজা তার কাছে নিয়ে হাজির। সমরকে দেখে দীপক খানিকক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে রইল। এক পা দু পা করে এগিয়ে যেই না দীপকের কাছে সমর গেছে, অমনি মুখে কোনো কথা নেই দুজনের। দুজন দুজনকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। একটু দূর থেকে এই দৃশ্য দেখে ঝুলানো ঠিক থাকতে পারল না, তারও কেমন অঝরে চোখের জল পড়তে লাগলো। এ যেন আনন্দাশ্রু। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পর সমর ও দীপকের সারা গায়ে হাত বোলাতে বোলাতে বলল, কি হাল করেছিস শরীরের দীপু, তোর এত অভিমান। মনের ভেতর জমে থাকা এতদিনকার ব্যথা যেন লাঘব হলো। অঝোর বৃষ্টিপাতের পর আকাশে সূর্যের আলো দেখা দিয়ে সব অন্ধকার তেমন দূর করে দেয়। ওদের দুজনের সম্পর্কটাও যেন তেমন নতুন করে
বাঁচার পথ দেখাচ্ছে। দীপক বলে উঠল, আমাকে এভাবে ভুলে গেলি? তুই আমাকে ভুল বুঝিস না ভাই, তবে যা হয়েছে সেসব দোষ সবটাই আমারই। কিন্তু এখন তোকে পেয়েছি, আর এভাবে হতাশ হতে দেব না। তোর বউঠানও খুব কষ্ট পাচ্ছে জানিস। এই যে দাদারা, এবার খেতে এসো, চলো টেবিলে বসেই সব কথা হবে। এই দাঁড়া, একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, তোর বউঠান ঠাকুরের এই আশীর্বাদী ফুল পাঠিয়েছে, বলেছে তুমি গিয়ে ঠাকুরপোর মাথায় ছুঁয়ে দিও। আমি এখান থেকেই ওনার জন্য প্রার্থনা করছি যেন সব ঠিক হয়ে যায়। সমরদা, এটা আগে বলবে তো, বৌদিকে আমি জানি কেমন মানুষ। আসলে তোকেও বলিনি, কি জানিস, মন থেকে সাহস পাচ্ছিলাম না। দীপক বলল, সাহস কিসের? ঝুলন বলল, সমরদা, এ তোমার ভালোবাসার জোর, ওর ওপর তোমার আবদার, বুঝলে? ঠিক বলেছিস বোন, সেই ছোট থেকে তোদের সাথে এমন করে জড়িয়ে আছি যে রক্তের সম্পর্কের চেয়েও বেশি। রক্তের সম্পর্কে চির ধরে, কিন্তু আমাদের ভালোবাসার রাগ আছে, অভিমান আছে, তাতে কোনো খাদ নেই। এবার খেতে বসে গল্প শুরু হতে নানান কথার মধ্যে ছেলেমেয়ের কথা হতেই ঝুলন বলল, জানো, আমাদের রূপের সঙ্গে দীপুদার সম্পর্কটা খুব মধুর। ছেলে হিসেবে রূপের তুলনা নেই। এ যুগের ছেলে তার কাজের এত ব্যস্ততার মধ্যেও বাবাকে কিভাবে ভালো রাখা যায় সেদিকে তার খেয়াল সবসময়। প্রতিদিন রাত ঠিক 11টায় বাবার সাথে সারা দিনের সব রকমের কথা বলা চাই। শুধু ওকে নাকি, সাথে আমার সাথেও সব কথা। বৌমনির মতো সংসারের সব খেয়াল রাখে। আমাদের ভাই বোনের ছেলেমেয়েরাও না সেই একসাথে মিলেমিশে সব করাই চাই। ওরা যখন আড্ডায় বসে না, রাত ভোর করে দেয় গো। আহা, কি যে ভালো লাগছে। দীপক বলল, তোর মেয়েটা এখন কত বড় হয়েছে? বড়? সে তো এখন ব্যাংকে চাকরি করছে রে। অমনি পাশ থেকে মোবাইলটা বেজে উঠল। ঝুলাম দেখে বলল, দীপুদা, রূপ ফোন করেছে, ধরো। হ্যাঁ রূপ, বল। বাবা, একটা সুখবর আছে। কি বল? আমাদের কোম্পানি থেকে হেলথ প্রোডাক্ট যা এক্সপোর্ট করা হয়েছিল বিদেশে, তার ভীষণ ভালো রিভিউ দিয়েছেন। এক্ষুনি মেল এলো। এ বিষয়ে বিশেষ ভার্চুয়াল মিটিং 3:30, তাই তোমাকে জানালাম। খুব ভালো বাবা, তুই এগিয়ে যা। আচ্ছা রূপ, তোর হাতে একটু সময় হবে এখন? হ্যাঁ একদম, আমি তো লাঞ্চ সেরেই তোমায় কল করছি। মিটিংয়ের সমস্ত পেপারস রেডি আছে। এখন তো 1:50, আরামসে কথা বলা যাবে। তুই কোথায়, মানে ভিডিও কল করা যাবে? হ্যাঁ চলো, করছি আমি। কি করছো বলো? এদিকে দেখ একটু। ও, খুব চেনা মনে হচ্ছে। আচ্ছা, সমর আঙ্কেল তো। ঝুলন, এই রূপ, আমিও আছি। ও পিসিমণি, তুমি ছাড়া কিছু হয়? কেমন আছো আঙ্কেল? এখন ঠিক আছি বাবা। আচ্ছা, টুবাই কোথায় আছে? ও এখন ক্যালিফোর্নিয়াতে রে। চাপদাড়ি রেখেছিস, খুব ভালো লাগছে তোকে। আন্টির কি খবর? কতদিন দেখা নেই। আন্টির কথা মাঝে মাঝেই মনে পড়ে। আমি গেলেই পছন্দের আলুর দম বানিয়ে খাওয়াতো। শোন বাবু, তাহলে আলুর দম খেতে আসতে হবে তো? হ্যাঁ গো আঙ্কেল, আমি এই 20-22 নাগাদ যাব। দেশের বাড়ি যাব তো, ছোট ঠাম্মার কাছে, অনেক দিন যাইনি। ওহো, তাহলে খুব ভালো হবে। আমাদের ওখানে সবাই মিলে পিকনিক করব। তুমি থাকছো তো এখন? হ্যাঁ আছি, তবে তুই এলে একটু সময় নিয়ে আসবি। সামনে রিকদার বিয়ে, ঝুলন পিসির ছেলে, বুঝলে? হ্যাঁ শুনছি তো সব। এবার তোমাকে একটা বৌমা নিয়ে আসতে হবে। কি যে বলো, আমি কি রাস্তায় যাকে দেখবো তাকে ধরে বৌমা করে আনবো? হা হা হা। ওরে বাবা, তুমি বড় হয়েছো, তোমার পছন্দ মতোই আনবে, এতে দোষের কি? আর আমাকে যদি বলো, আমি যা করার করছি। আচ্ছা, বাবার মতো তুমিও শুরু করলে আঙ্কেল? ওসব কিছু নেই। ঝুলন, নেই কি রে? থাকলেই বা কি, একটা প্রেম করতে পারলি না? পিসিমণি, আমাকে তালিকায় রাখছে না কেউ। ইস, এত সুন্দর হ্যান্ডসাম আমার ভাইপো, তালিকায় রাখছে না বললেই হলো। শোনো, তোমাদের লাঞ্চ হয়েছে? এই তো খেতে বসে গল্প হচ্ছে। কথা ঘোরাস না রূপ, যদি তুই বলিস আমি ঘটকালি করছি বাবু। আরে বাবা ঠিক আছে, আমি আসছি তো, তখন কথা হবে। ঠিক বলছিস? পুরো পাক্কা। চলো তোমরা গল্প করো, আমি বাবা রাতে কল করে নেব। আঙ্কেল, রাতে কথা হবে, টাটা। সমর, ভীষণ ভালো লাগলো রূপকে দেখে। ঝুলনের কাছে সব শুনছিলাম, এখন দেখে মনে তার থেকেও অনেক বেশি।
ঈশ্বর আছেন দীপু, বৌমণিকে হারিয়েছি ঠিকই, কিন্তু তার সন্তানকে তিনি উপযুক্ত করে পাঠিয়েছেন। হ্যাঁ গো সমরদা, এখন ওর একটা বিয়ে হলেই এই সংসারটা সম্পূর্ণ হতো। সংসারটা গুছিয়ে দিতে পারলে আমার ছুটি, বুঝলে সমরদা। যতক্ষণ ছেলেটা টোপর পড়ে নতুন একটা মিষ্টি বউ না আনছে, ততক্ষণ আমার মনে শান্তি পাচ্ছি না। দীপক, এই ছুটি কি বলছিস? তোকে সহজে ছাড়বো ভেবেছিস? শোন সমর, আর জন্মেও নিশ্চয়ই আমার মা ছিল রে, তাই তো এখনো বেঁচে আছি। একটা কথা মানতেই হবে, ওর স্বামীকে কি বলবো, এরকম বড় মনের মানুষ খুব কম হয়। সুশোভন এত ভালো ছেলে, তুই তো জানিস সব। ওরা কি না করেছে, সবটাই ওদের জন্য, বুঝলি। আর রূপের কথা তো বললে না। জানো, রূপ সারাদিনে বাবা কি করছে, কখন ওষুধ খাবে, কতটা ঘুমালো, এরকম হাজারো জিনিস একটা খাতায় লিখে রাখতো। এগুলো সমস্ত ডাক্তারকে দেখাতো। দাদাকে যারা দেখতেন প্রত্যেকে প্রশংসা করেছেন। ওনারা বলছেন এটাই আসল ট্রিটমেন্ট, ভালোবেসে সেবা, এটাই আসল রোগীর পথ্য। প্রথম অবস্থায় বাড়িতে বসেই অফিসের কাজ সামলাতো, আর বাবা যাতে ঠিক থাকে তার জন্য কিছুক্ষণ বাদে বাদেই বাবার ঘরে আসতো। রাতের খাবারটা নিজে বসে খাওয়াতো। বাবার সাথে 1 ঘন্টা গল্প করে ওষুধ খাইয়ে বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে তবেই নিজে ঘুমাতো। তারপর বাবা যাতে গান শোনে, সিনেমা দেখে, তার ব্যবস্থা করে দিয়েছিল। ও ভীষণ ডিসিপ্লিন, একদম ঘড়ির কাঁটা ধরে সব করেছে। কত বলবো বলো, এত বলা যায়? এখন সব ঝুলন করেছে বললেই আমি মানবো কেন? এটা ভুলে যেও না, ও আমার আদরের ছোট ভাইপো, বুঝলে। কত গল্প হয় ওর সাথে, বড় মায়াবী গো ছেলেটা। আজ বৌমণি নেই, মায়ের অভাব পূরণ করতে পারবো না, এ কথা ঠিক। তা বলে ভালোবাসা দিয়ে আগলে রাখতে তো চেষ্টা করব। বলতে বলতে ঝুলনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মোট কথা, আমি এসব দেখে চুপ করে বসে থাকতে পারবো না। ওরে বাবা, মাথা ঠান্ডা কর বোন, ওটা তো তোরই ছেলে। হ্যাঁ, ছেলেই তো। আচ্ছা সমরদা, তুমি দেখলে তোর মুখটা? মা মরা ছেলেটার ওই মুখ দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। এ পরিবারের সকলেই জানে আমি ওকে সবার থেকে বেশিই ভালোবাসি। সমর ঝুলনের মাথায় হাত বুলিয়ে বলল, সবার যেন তোর মতন এমন একটা বোন থাকে। দীপু বরাবর তোকে খুব ভালোবাসতো। হ্যাঁ, এ বাড়িতে আমার বাবা সবার আগে চলে গেছে। তখন বড় জেঠু, জেঠিমা আর দীপুদা আমাকে বাবার অভাব বুঝতে দিত না। আমি তখন সবে ক্লাস 9-এ পড়ি। আমার মায়ের কাছের বন্ধু ছিল জেঠিমা। সংসারের সকলকে কিভাবে বেঁধে রাখতে হয়, এগুলো সব জেঠিমার থেকেই শেখা। আমার সব কথা মাকে নয়, সব জেঠিমাকেই বলতাম। সমর, সেসব দিনগুলো সব সময় চোখে ভেসে বেড়ায়। তবে তাদের আশীর্বাদ আছে বলেই না এখনো সবাই ঠিক আছি। শোন ঝুলন, রূপ একদম ফাইনাল কবে আসছে জানাবি আমাকে। ওখানে সব ব্যবস্থা আমি করব। আচ্ছা সমরদা, তোমার মেয়ের কথা হচ্ছিল তো, তার ছবি দেখাও। এখন কেমন হয়েছে দেখি। এই তো মোবাইলে আছে, নে দেখ। ও মা, কি মিষ্টি দেখতে হয়েছে। দেখ দীপুদা মেয়েটাকে। বাহ, ভারী সুন্দর হয়েছে। আরে ওকে তো অনেক দিন পর দেখলাম। সমরদা, আগে বলো তো এখানে কবে আসবে? কাল নাকি ওর মাকে বলেছে এ মাসের শেষেই আসবে। ও, তাহলে তো খুব ভালো হবে। আমি না একটা জিনিস ভাবছি, বুঝলে। এই কী রে বলতো? দাঁড়াও দাঁড়াও, আমার এই ভাবনাটা কে আজ রাত অবধি টেনে কাল সকালে দেখছি কত দূর হবে। সে কী রে? হো হো করে হেসে উঠল ওরা দুজন। হাসছো তো? হাসো, হেসে নাও। তারপর প্ল্যানটা যদি কাজে লেগে যায় না, তাহলে আমি কালী মন্দির, শিব মন্দির, সব মন্দিরে পুজো দিতে যাব। এই কথা বলেই ঝুলন কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে বলছে, জয় মা, জয় শিব ঠাকুর, প্ল্যানটা কাজে লাগিয়ে দাও। এই ঝুলন, কী নিয়ে ভাবনা তোর? বলবো না। না তো না। ছুটে পাশের ঘরে চলে গেল। সমর, তোর মাথায় কিছু ঢুকলো? তুই কিছু আঁচ করতে পারলি? সমর, আমার মাথার উপর দিয়ে চলে গেছে। ওরে, ওকে জানি, করেই ছাড়ে। তবে হ্যাঁ, মেয়েটার জবাব নেই। ঝুলন এবার এসে বলল, আচ্ছা সমরদা, পিয়ুষ সাথে ফোনে কথা বললে কেমন হয়? এ আবার এমন কি? এখনই ফোন করছি। দাঁড়াও দেখি বাপু, কটা বাজে সে খেয়াল আছে? কেন রে, ও তো অফিসে। হ্যাঁ, ও কখন ফিরবে ঘরে? ওই তো 6টা, 6:30। ঠিক আছে,
ও ফিরে ফ্রেশ হয়ে নেবে, ওই ধরো 7টা নাগাদ করব। এই নে ওর নাম্বার। আরে না, আজ তুমি প্রথমে করে আমাকে দিও। চলো এবার একটু বিছানায় গা দিয়ে গল্প করো। দিবুদা, এই নাও, এবার ওষুধটা খেতে হবে। বেলাদি, এদিকে এসো। তুমি কি বলবে আমি জানি। আচ্ছা কি বলো? সন্ধেবেলা কি টিফিন, তাই তো? একদম। আমি জানি তোমার এসব রেডি করা হয়ে গেছে, তাও। ও মা, সে কি, তুমি বলবে না? বেলাদির হাতটা ধরে, কতদিন আছো আমাদের কাছে, বড় আপন গো তুমি আমাদের। দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আছো বলেই তো আমি এত ভরসা পাই। তুমি যে আমাকে আমার বিপদ আপদে সবসময় এত করো। তোমার কাছে অনেক ঋণী ঝুলন্দি। এসব কথা একদম বলবে না, তোমাকে কতবার বলেছি। নিজের মানুষের কাছে ঋণ হয় কখনো? তোমাকে এটাই বোঝাতে পারলাম না। ঠিক আছে, আর বলবো না। আচ্ছা, আবার প্রমিস করা হচ্ছে। একটু বাদেই দেখব ওই সমরদাকে এসব বলতে বসেছ। এটা তোমারও বাড়িও, বুঝলে? আচ্ছা শোনো, বলছি ওই দাদা কি পান খায়? এটা তো জানি না। তবে আমারটা কোথায়? আরে সেজে রেখেছি, আনছি। শোনো, জর্দার কথাটা বলো না, বুঝলে? সে না হয় বলবো না, কিন্তু ও বাদ দিয়ে খাও না। এখন আমি কবার খাই জর্দা বলো দেখি? তাও তো 2বার। এটা বেশি, অনেক বেশি। খুব বুঝতে পারছি ঝুলন, এ বাড়ি থেকে তোর সব খাওয়া উঠবে। বেলা হাসতে হাসতেই চলে গেল। সমরদা, তুমি পান খাও? আমি না, বেলাদি জিজ্ঞেস করছে। কিন্তু এ বাড়িতে পান কে খায়? আমি না, ওই মানে বেলাদি। ডাক তো এখানে। হ্যাঁ গো, তুমি পান খাও? ওই একটু সাদা পান আর কি। আপনি খাবেন দাদা? কি দিয়ে সাজবে শুনি? চুন, সুপুরি, কি একটা মিষ্টি ফল আছে লাল রঙের, ছোট ছোট করে কাটা। ঠিক আছে, নিয়ে এসো। এই এই যে ধরুন দাদা। ওহ, এ তো বেনারসের পানের সরঞ্জাম। সুশোভন খায় বুঝি? আচ্ছা সমরদা, তুমি পানটা খাও দেখি। এ নিয়ে গবেষণা করে লাভ আছে? একদম না, গবেষণার দরকার নেই, কেচে কুড়তে কেউটে না বেরোয়। দীপক সমরের মুখের দিকে তাকিয়ে মুচকিয়ে হেসে ফেলল। কই এসো গো, চা এসে গেছে। চা খেতে খেতেই সব কথাবার্তা শুরু হোক। সমরদা, তুমি কফি খেলে খেতে পারো, অনলি লিকার। এখন কফি খাই না, কখনো ইচ্ছে হলে ব্ল্যাক কফি। দীপ্ত কফি খেতে ভালোবাসতো, অনেক দিন হলো দুধ চা কফি বন্ধ করে দিয়েছে। সিগারেট তো বহুদিন ছেড়েছে। আর শরীরটা দেখতে হবে তো বলো। একদম, আমিও বহুদিন ছেড়েছি, মানে বাধ্য হয়েই বলতে পারিস। মাঝখানে শরীর খারাপ হয়েছিল ভীষণ, ছেলে মেয়ের চাপে পড়েই, বুঝলি? ভালো করেছো, সংসারে সবার কথাই শুনতে হবে, নিজের ভালোর জন্য ভাবতে হবে তো। এই ঝুলন, পিউকে ফোন করতে হবে তো। 7টা বেজে গেছে। হ্যালো পিউ, ফিরেছিস? হ্যাঁ বাবা, অনেকক্ষণ। শোন, আজ কোথায় আছিস জানিস? কোথায় বাবা? দাঁড়া, ফোনটা দিচ্ছি, কথা বল। হ্যালো পিউ, আমি ঝুলন পিসি বলছি। ও ঝুলন পিসি, কতদিন পর তোমার গলাটা শুনলাম। কেমন আছিস বাবু? ভালো গো। সবাই ভালো আছে তো? সবাই এখন ভালো আছে। রিকদার কি খবর? ওই জন্য তো ফোন। ওরে, তো রিকদার বিয়ের কথাবার্তা চলছে, আগে থেকে আসতে হবে কিন্তু। তোরা এসেই সব করবি। ওরে, রিকদার বিয়ে, দারুণ মজা করব। কতদিন পর আনন্দ হবে সবাই মিলে, ভাবতেই আমার যা লাগছে না। শোনো পিসি, আমি তোমাকে কল করছি। অনেক দিন দেখি না, তার ওপর এসব বিয়ের কথা। ও পিসি, কতদিন পর দেখছি। তোমার সামনে লাইট আছে মনে হচ্ছে, একটু সরে গিয়ে ফোনটা ধরো, তোমাকে ভালো করে দেখি। এবার ঠিক আছে? তুমি একই রকম আছো পিসি। পাশ থেকে সমর বলে উঠল, পিসিকে আবার পিড়িতে বসানো যাবে মা? ওহ বাবা, তুমি না, আমাদের অত ভালো পিসো, আর কত সুন্দর দেখতে বলো। আর বাবু, এখন বুড়ি হয়ে গেলাম। ওসব একদম বলবে না, তোমার মুখে বুড়ি মানায় না, তুমি এভারগ্রিন। এই, তুই তো রূপের মতো বলছিস রে। রূপকে মনে আছে? হ্যাঁ, দীপু আঙ্কেলের ছেলে। কিন্তু এখন দেখলে চিনতে পারবো না, ও তখন স্কুলে পড়ে, তখন দেখেছি। এবারে আসবি, সবার সাথে দেখা হবে। তারপর এখন তোদের বিয়ের লাইন পড়ে যাবে। কি যে বলো, কেন বিয়ে করবি না? ওসব ভাবিনি। এই শোন, কাউকে পছন্দ করেছিস নাকি? আমায় বল তো।
আরে না না, ওসব কিছু না। না কি রে, তোরা এখানকার ছেলে মেয়ে হলে দোষ কোথায়? আরে তোরা তো সংসার করবি, পার্টনারটা নিজেদের মনের মতো বেছে নেওয়াই ভালো। বাবা জানে? কলেজে পড়লি, এখন চাকরি করছিস, কোনো যোগাযোগ হয়নি? একটু আধটু প্রেম হয়নি? পিসি একটা হাসির কথা শোনো, আমার বন্ধু শ্বেতাকে অফিসে একজন বলেছে আমার জন্য। তারপর তুমি খেপেছ? মনে হচ্ছে আমার কলকাতায় অফিসে জয়েন করতে হবে নেক্সট ইয়ারে। সেই খুশিতেই আছি, আর ভালো লাগছে না এখানে। খুব ভালো, তবে সবাই আমরা একসাথে হতে পারবো। এই দেখ, এই দেখ, রিক আর রূপদার ছবি দিলাম। এবার দেখ কে আছে এখানে। দীপু আঙ্কেল, ভালো আছো তো? আরে ভালো, তুই দেখছিস না তাহলে কি করে ভালো থাকবো মা আমার। এই পিউ শোন বলছি, সত্যি এই বুড়ো ছেলেটাকে এবার তুই একটু সামলা দেখি। সমর অমনি বলল, বল, এবারে আর ছাড়ছি না, দাঁড়াও আমিও এসে যাই। তাই তো রিকদার এই ছবিটা কিছুদিন আগের প্রোফাইলে দেখেছি। রূপদাকে তো চিনতেই পারছি না, কি হ্যান্ডসাম। কথা বলবি রূপদার সাথে? কিন্তু রূপদা? কিন্তু কি, ও খুব মিশুকে রে। তোরা সব নিজেদের মানুষ, এতে দ্বিধা কোথায়? ওহ না গো পিসি, বলছি রূপদা কখন কোথায় কাজে থাকে তাই। আরে না, আজ রাতে কথা হবে, তখন বলে দেব। দীপু, কই পিউমা, তোকে দেখি ভালো করে। হ্যাঁ বলো আঙ্কেল, ওখানে অসুবিধা হচ্ছে না তো? না না, তবে কলকাতা যেতে পারলেই বাঁচি। ঝুলন, তুই এখানে এসে আঙ্কেলকে সামলা দেখি। জানো পিসি, আমার মনে হচ্ছে এক্ষুনি চলে যাই। একেবারেই চলে আয় দেখি আমাদের কাছে। দীপু, তুই আমার কাছেই থাকবি। ঝুলন, এই পিউ একটা কথা বলি। কি বলো? শোন মা, এবার তুই দীপু আঙ্কেলের ঘরের মেয়ে হয়েই থাক সারা জীবন। আমি তো তোমাদের সাথেই আছি। এ মাসের শেষেই আসছি, অনেক গল্প হবে। ফোন ছাড়তে ইচ্ছে করছে না গো, এখন একটু কাজ আছে বাবা। আঙ্কেল পিসি সবাইকে টাটা, কেমন? ও মা, তোর চোখে জল? কতদিন তোমাদের কাছে যায়নি। অমন করে বলে না সোনা, তুই তো আমাদের মনের অনেক কাছের মা। আমি এখন থেকে মাঝে মাঝেই কল করে নেব। একদম পিসি, যখন খুশি। ভালো থাকিস বাবু। সমরের বুঝতে একটু অসুবিধে হলো না ঝুলন কি বলতে চায়। দীপুর হাত ধরে সমর ধরা গলায় বলে উঠল, জানি না ভগবানের কি ইচ্ছে, এ তো আমার বহু জন্মের পুণ্যের ফল। এবার ঝুলনের ভাবনাটা কতদূর বুঝতে পারছি। উফ, সত্যি ঝুলন, তোর কাছে আমাদের অনেক শেখার আছে বোন। আচ্ছা ঝুলন, এত খুশি আমার সইবে তো বোন? কি যে বলো দীপুদা, আমি তো সন্তানের মা, একটু হলেও তো বুঝি সন্তান কি বলতে চায়। দেখো, তোমাকে আমি কিছু বলিনি, তবে রূপ সম্পর্কে যদি বলো তবে ওর এ ব্যাপারে আপত্তি থাকবে না। ওর সাথে আমার এ ব্যাপারে কথা হয়েছে, ওকেও বলেছি তোর কিছু থাকলে বল বাবু, কোনো অসুবিধা হবে না। তোর কথাই শেষ কথা। না, এক বাক্যেই বলল, পিসি তোমার কাছে আমার লুকোনোর কিছু নেই। সত্যি বলছি পিসি, এসব কিছুই নেই। অনেক দিন থেকেই বলছি, রিকদার পর এবার তোকেও সংসারী দেখতে চাই। দাদাও তো বড় একা বাবু। ও বলল, দেখো, এ ব্যাপারে তোমরা যা ভালো বুঝবে তাই করবে। মা নেই, কিন্তু তুমি আমার কাছে কতখানি সে আমি আর ঈশ্বর জানেন। আমার রিকের সাথেও কথা হয়েছে, ও এসবের মধ্যে নেই। তবে কি জানো, ছেলেটা দীপুদার মতোই ভালোবাসার কাঙাল। সুশোভনের মুখেও সবসময় রূপের কথাও বড় ভালোবাসে। আমি সব খোঁজখবর নিয়েই বলেই তো জোর পাচ্ছি গো। আজকালকার ছেলে মেয়ে ওদের ওপর না জেনে চাপিয়ে দেওয়া যায়, সে তো অন্যায়, তাই না? সমর, না না, ও মিথ্যে বলার ছেলে নয়। কি জানিস সমর, আমি তো লীনাকে ধরে রাখতে পারলাম না, তাই বড় ভয় হয়। ঝুলন, দেখো পিউর সাথে কথা বলে দেখলে তো একেবারে ছেলে মানুষ। সমর বলে উঠল, আরে এ ব্যাপারে ওর মা ওকে অনেক আগে জিজ্ঞাসা করেছে, তবে সেসব কিছু নেই। আমিও তো বলেছি, হ্যাঁ রে, তোর তো সব ঠিক করাই আছে, তো এবারে বিয়ে দিয়ে দেব। কি বলে জানিস, কিছু হলে প্রথম তোমাকেই বলবো। ওর বৌদিও বলেছে, না বাবা, তোমার ধারণা ঠিক নয়। তবে এই ভাবনাটা তো আমার মাথায় কোনোদিনও ছিল না, তাই ঝুলনের মুখ থেকে শুনতে পেয়ে যেন স্বর্গ পাওয়া। দীপুদা, তুমি কিছু বলো। আরে ও তো আমারই মেয়ে, আর দুটো হাতই আমার। সমরের কাঁধে হাত দিয়ে বলল, তোকে বলেছিলাম না, তুই যখন অনেক উঁচু পোস্টে যাবি আমি চেয়ে নেব।
এই এই আজ বলছি, পিউকে আমি রূপের বউ করে নেব। তুই মন থেকে রাজি তো? সমর দীপুকে জড়িয়ে ধরে, ওরে রূপের মতো এরকম ছেলের হাতে মেয়েকে দেব, এ যে আমার কল্পনার অতীত। আমার কি ক্ষমতা আছে এত বড় ঘরে মেয়ের বিয়ে দেব? এই তো বাজে কথা বলছিস, নিজেকে ছোট করতে তোর বাধে না? না, আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটাকে কি ভাবিস? এই বন্ধুত্ব যে চিরন্তন, যার সীমানা ওই নীল আকাশের মতো দূর থেকে দূরে দিগন্ত ছড়িয়ে। এই তো সেই দীপুদাকে দেখছি, একদিন তার কলমের আঁচড়ে কত শব্দের বর্ণমালায় ভরে যেত। সমর, এই আনন্দের মুহূর্তে রমলার কথাগুলো কানে ভাসছে। ওকে ফোনটা করেই ফেলি। কি বলিস? করবি মানে? আমার বৌঠানকে আমি নিজেই এ কথা বলবো। হ্যালো রমা। হ্যাঁ গো, সব ঠিক আছে তো? আছে আছে। তুমি কদিন আগেই পিউর বিয়ের কথা বলছিলে না? হ্যাঁ বলেছি। যার কথাতেই সব ঠিক হতো সেই কথা বলবে। নাও ধরো। বৌঠান, দীপু বলছি। ওপার থেকে রমলার চাপা কান্নায় ভেজা গলায় উত্তর, ঠাকুরপো, কতদিন পর। তুমি আমাদের ক্ষমা করে দেবে বলো? দীপুও কেমন ভারাক্রান্ত হওয়া গলায় বলে উঠল, কিসের ক্ষমা? আজ তোমার কাছে আবদার করতে ইচ্ছে হচ্ছে। তুমি করবে না তো কে করবে? বৌঠান, আজ তোমার কাছে যদি কিছু চাই, আমার কথা রাখবে তো? এ কেমন কথা? নিশ্চয়ই তোমার জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ঠাকুরপো। তবে পিউকে আমার রূপের জন্য দাও। কি বলছো? রমলা যেন নিজের মধ্যে নেই, সে যেন ক্রমশ শূন্যে ভেসে যাচ্ছে। কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন আবেগে আপ্লুত হয়ে বলে উঠল, তোমার ছেলের জন্য পিউ কতটা যোগ্য আমার জানা নেই, তবে স্বয়ং ঈশ্বরের অপার করুণা, সবটাই তার ইচ্ছে। পিউ অনেক ভাগ্যবতী যে তোমার ছেলের বউ হতে পারবে। ঝুলন, বৌদি সানাই বাজতে শুরু করেছে, শুধু পিউ আসার অপেক্ষায়। ঠাকুরজি, আমি অধীর আগ্রহে বরণডালা সাজিয়ে রাখছি। দীপুদা, সমরদা শুনতে পাচ্ছে সেই সানাইয়ের সুর ভেসে আসছে। ঝুলন, আমার আদরের বনু, ভালোবাসা কখনো কখনো আঘাত দেয় ঠিকই, আবার এই বিরহ থেকেই তার মহামিলন ঘটে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।